তিনি তখন জনসেবকের পরিবর্তে আত্মসেবায় নিবেদিত হন এবং সম্পদের পাহাড় গড়ে তোলেন। কথিত ভূমিহীন থেকে হাজার কোটি টাকার মালিক, ভদ্র ছেলে থেকে রাজনৈতিক দুর্বৃত্ত, তিনি সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। হলফনামা অনুযায়ী এমপি হওয়ার আগে তার কোনো স্থাবর সম্পদ ছিল না। এমপি মন্ত্রী হবার পর ভোজবাজির মতো পাল্টে যায় শাহরিয়ার আলমের অবস্থা, বনে যান বিশাল ধনবান। রাজশাহী সহ উত্তরের কয়েকটি জেলায় কিনেছেন শত শত বিঘা জমি আর নিষ্ঠুরভাবে দমন করেছেন প্রতিপক্ষ ও প্রতিদ্বন্দ্বীদের। মাত্র 15 বছর, কথিত ভূমিহীন থেকে যেন জমিদার, করছে আলাদিনের চেরাগ, আর কিছু নয়, ক্ষমতার আশ্চর্য প্রতীক। এতেই জ্বলে ওঠেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ছিলেন গার্মেন্টস ব্যবসায়ী, 2008 সালে হয়ে যান আওয়ামী লীগের এমপি। হঠাৎই বনে যান রাজনীতি, এরপর প্রতিমন্ত্রী। রাজশাহী 6 থেকে টানা 4 বারের এমপি শাহরিয়ার আলম। এর আগে এলাকায় পরিচিতি ছিল না শাহরিয়ারের। প্রথমবার এমপি হয়ে এলাকাবাসীর কাছে পান ভদ্র ছেলের ইমেজ। সময়ের ব্যবধানে মুছে যায় সেই ইমেজ, হয়ে ওঠেন রাজনৈতিক দুর্বৃত্ত। প্রতিমন্ত্রী হওয়ার পর থেকেই দুর্নীতি, অপরাজনীতি ও নিষ্ঠুরতার অভিযোগ উঠতে থাকে তার বিরুদ্ধে। নির্বাচনী এলাকায় সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী রাখতে পছন্দ করতেন না শাহরিয়ার আলম। দমিয়ে রাখেন আওয়ামী লীগের তরুণ নেতৃত্ব ও বর্ষিয়ান রাজনীতিকদের। আর মাথা তুলে দাঁড়াতেই দেননি বিরোধী দলকে। চারঘাটের সাবেক ছাত্রদল নেতা মিলনের নামে দেন 31টি মামলা। 12 মাসে, আমাকে 9 মাসে কারাগারে জীবনযাপন করতে হয়েছে। আমার পারিবারিক ভাবও, আমার একটা নিজের প্রথম যে স্ত্রী, সেও একটি কারণে, মামলার কারণে আসছে, অন্যজনের ঘর করছে। মিলনের মতোই অনেক ছাত্রদল, বিএনপি নেতা সহ প্রতিপক্ষের নামে মামলা দিয়ে করেন কোণঠাসা। অজস্র মিথ্যা মামলা দেওয়া হয়েছে, সেখান থেকে আমিও বাদ যাই নাই। আমিও মোটামুটি 42টা মামলার আসামি। বাঘার ব্যবসায়ী গোলাম মোস্তফার 42 বিঘা জমি অর্ধেক দামে দখল করেন শাহরিয়ার আলম। 6 কোটি টাকা ব্যাংকে দিবে আর আমাকে 5 কোটি টাকা দিবে, এই মর্মে জমি বিক্রি করছিলাম। আমাকে 50 লাখ টাকা দিছে, বাকি টাকা আর দেয়নি। 2010 সালে ঠাকুরগাঁয়ের চৌধুরীহাট এলাকায় 25 বিঘা জমি কেনেন শাহরিয়ার আলম। অভিযোগ, প্রভাব খাটিয়ে পাশের আরও 10 বিঘা জমি তিনি দখল করেন। সেখানে বাংলো বাড়ি, গরুর খামার করে তুলেছেন। এছাড়া নাটোর, ঈশ্বরদী, লালমনিরহাটেও শত শত বিঘা জমি কিনেন শাহরিয়ার আলম। না, এই যে আপনাদের খামারটার নাম কি? নর্থ বেঙ্গল এগ্রো ফার্ম লিমিটেড। শাহরিয়ার আলম জমির মালিক, 11.5 একর জমি। শাহরিয়ার আলম নিজের রেনেসা গ্রুপের নামে নেন দুরন্ত টিভি, রেডিও ঢোল এবং রাজশাহীতে বারিন মেডিকেল কলেজ। 2 স্ত্রী ও সন্তানের নামে শত শত কোটি টাকার সম্পদ। ঢাকার গুলশানে নিজের নামে 2টি, ছেলের নামে 1টি এবং দ্বিতীয় স্ত্রী লেনির নামে নিয়েছেন 3600 স্কোয়ার ফিটের রাজকীয় ফ্ল্যাট। নির্বাচনী এলাকা চারঘাটে পোশাক কারখানা স্থাপনের আশা দিয়ে সিনেমা হলের জায়গা সহ কম দামে কোটি কোটি টাকার জমি কেনার অভিযোগ শাহরিয়ার আলমের বিরুদ্ধে। বাস্তবে কোনো কারখানা হয়নি সেখানে। শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য, চাকরি ও বদলি সহ নানামুখী বাণিজ্যের অভিযোগ শাহরিয়ার আলমের বিরুদ্ধে। কয়েকটি দেশে ব্যবসা খুলে বিনিয়োগের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। দুর্নীতির অভিযোগের তদন্ত চলমান থাকায় শাহরিয়ার আলম ও তার স্ত্রী সন্তানের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। যদিও গুঞ্জন রয়েছে রাশিয়ায় চলে গেছেন তিনি। শাহরিয়ার আলমের বাবার দাবি, ব্যবসার মাধ্যমে সম্পদ করেছেন তার ছেলে। ও তো ব্যবসা করে, কয়েকটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, তার টাকা থাকতে পারে না, সে জমি কিনতে পারে না। আবহাওয়া চেঞ্জ হয়েছে, একটা মিথ্যা অভিযোগ দিয়ে চাইলেই হবে। 2008 সালে হলফনামায় নিজেকে ভূমিহীন দেখান শাহরিয়ার আলম। উল্লেখ করেন নামমাত্র সম্পদের, আর ঋণ দেখান 76 কোটি টাকার বেশি। পরবর্তীতে এই ঋণ শোধ দেখিয়েও হলফনামা অনুযায়ী তার সম্পদ বেড়েছে অনেক গুণ। 2008 থেকে 2024-এ বার্ষিক আয় বেড়েছে 97,73,000 থেকে 7,92,00,000। আর অস্থাবর সম্পদ 2,32,00,000 থেকে বেড়ে হয়েছে 89,24,00,000। স্থাবর সম্পদ 0 থেকে 15 বছরে হয় 5,80,00,000 টাকার। অবৈধ সম্পদ বাজেয়াপ্ত সহ কঠোর শাস্তির আওতায় আনার দাবি নাগরিক সমাজের প্রতিনিধি। ক্ষমতার মসনদে মহীয়ান হয়ে তিনি তখন জনসেবকের পরিবর্তে আত্মসেবায় নিবেদিত হন এবং সম্পদের পাহাড় গড়ে তোলেন। শাহরিয়ার আলমের আড়ানির বাড়িসহ তার সম্পদ থাকা বিভিন্ন এলাকায় গিয়েও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ,
রাজশাহী। সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের দুর্নীতির বিষয়ে আরও বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। আমাদের সাথে রাজশাহী থেকে অনলাইনে সরাসরি যুক্ত হয়েছেন সিনিয়র রিপোর্টার সৌরভ হাবিব। সৌরভ হাবিব, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। 2008 সালের আগে শাহরিয়ার আলম রাজনীতিতেই ছিলেন না, কেবল একজন ব্যবসায়ী থেকে রাজনীতিতে এত প্রভাবশালী মাত্র 1.5 দশকে কিভাবে তা হয়ে উঠলেন? এবং সেখানে তো রাজশাহীতে সব দলেরই অনেক সিনিয়র নেতারা থাকেন, তারা কি বলছেন? সুরভি, আসলে শাহরিয়ার আলম 2008 সালে যখন আওয়ামী লীগের মনোনয়ন পান এবং এমপি হন, তার আগে কিন্তু রাষ্ট্রের যে বর্ষিয়ান বিএনপি নেতা আছে, বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা মিজানুর রহমান মিনু, তিনি কিন্তু কিছুদিন আগেও দাবি করেছিলেন যে শাহরিয়ার আলম তার কাছে গিয়েও বিএনপির মনোনয়নের জন্য ধর্ণা দিয়েছিলেন এবং তিনি তাকে গ্রহণ করেননি সেই সময়। তার পরবর্তীতে কিন্তু তিনি আওয়ামী লীগের মনোনয়ন পান বলে এটা বহুল প্রচলিত আছে এবং তিনি এমপি হন। এমপি হওয়ার পর উনি যে কাজটি করেছেন, প্রথম থেকেই তিনি বেশ ভালো একটা ইমেজ ছিল তার, এবং এলাকায় নেতাকর্মীদের মাঝে তার ক্লিন ইমেজ নিয়ে এসেছিলেন এবং জনপ্রিয় হয়ে উঠেছিলেন। পরবর্তীতে তিনি যখন প্রতিমন্ত্রী হয়ে হলেন, তারপর থেকে কিন্তু তার আসল চেহারাটা মানে প্রকাশ পেতে শুরু করে। এবং এখানে যারা আওয়ামী লীগের প্রবীণ নেতা ছিলেন, বিশেষ করে চারঘাটের বাঘার সাবেক এমপি রায়হানুল হক রায়হান, তিনি কিন্তু স্বতন্ত্র এমপি ইলেকশন করে নির্বাচিত হয়েছিলেন এবং তিনি যে জনপ্রিয় নেতা সেটা প্রমাণ করেই এসেছিলেন। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে তাকে কিন্তু ব্যাপক দমন পীড়ন করেন এবং তার স্ত্রী চারঘাট পৌরসভার মেয়র ছিলেন রায়হান যখন এমপি ছিলেন না ওই সময়। তো শাহরিয়ার আলম তার বিরুদ্ধে একজন ছাত্রলীগের নবীন একটা ছেলেকে দাঁড় করিয়ে তাকে পরাজিত করেছিলেন। এমনই বাঘার আওয়ামী লীগ নেতা আক্তার আলী, তাকে বারবার মামলা দিয়ে জেলে পাঠানো কিংবা তার বিরুদ্ধে প্রার্থী দিয়ে তাকে মেয়র পদ থেকে সরানো, এমন অনেক অভিযোগ কিন্তু আছে। এবং সর্বশেষ দলীয় নেতাকর্মীদেরই কিন্তু অসংখ্য অভিযোগ তার বিরুদ্ধে, যে তাদের নামে মিথ্যা মামলা দেওয়া বা বিভিন্ন মামলায় ফাঁসিয়ে তাদেরকে ঘায়েল করা। এছাড়া যদি বলতে হয় যে বিএনপির যারা প্রতিপক্ষ ছিলেন, আবু সাইদ চাঁদ জেলা বিএনপির আহ্বায়ক, তার নামে কিন্তু সারা দেশে প্রায় শতাধিক মামলা দেওয়া হয়েছে এবং তিনি কিন্তু তার স্ত্রী এবং তার মা মারা গেছেন তিনি যখন কারাবন্দী ছিলেন। তো এমন কিন্তু অনেক নিষ্ঠুরতার অভিযোগ কিন্তু আছে। এছাড়া আরো মানে যেমন আছে, কথা আছে, যেমন উনি প্রচলিত আছে যে রাজশাহীর যে আওয়ামী লীগের নেতা এবং আওয়ামী লীগের সহসভাপতি, কেন্দ্রীয় কমিটির ভাইস সহসভাপতি AHM খায়রুজ্জামান লিটন, রাজশাহী সিটি মেয়র, প্রচলিত আছে কথা যে শাহরিয়ার আলম তার হাত ধরেই রাজনীতিতে এসেছিলেন। কিন্তু আমরা পরবর্তীতে দেখেছি যে তার বিরুদ্ধে কিন্তু শাহরিয়ার আলম কঠোর ভাবে বক্তব্য দিয়েছেন, আমরা দেখেছি। তো সবকিছু মিলিয়ে উনি ছোটভাবে একটা বিষয় জানতে চাচ্ছি যে যে সময় এই দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহার গুলো করা হয়েছে, তখন প্রশাসন আসলে কি করেছে? প্রশাসনের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হয়েছিল কিনা? আসলে প্রশাসন যে বিষয়টা, যে উনি যে ব্যবসাগুলো দেখিয়েছেন সেগুলো কিন্তু ঢাকা কেন্দ্রিক, এবং এলাকায় তিনি শিল্প কলকারখানা করার জন্য কিন্তু চারঘাটে বেশ কিছু মানুষের জমি জমা নিয়েছেন। গার্মেন্টস করবেন বলেন একটা প্রচলিত ছিল, সেইখানে কিন্তু তিনি গার্মেন্টস করেন না এবং সেই জায়গাগুলো গার্মেন্টস করবে, বেকারত্ব কমবে, এসব বলে কিন্তু তিনি যে জায়গাগুলো নিয়েছিলেন সেগুলো কিন্তু অনেক দামি জমি ছিল, কিন্তু কম দামে নিয়েছেন বলে অভিযোগ আছে। আহ তো এই ভাবে তিনি সম্পদ বাড়িয়েছেন, কিন্তু এলাকায় কিন্তু এই ধরনের কর্মসংস্থান কিছু করেননি। এছাড়া তার ঢাকা কেন্দ্রিক যে ব্যবসাগুলো ছিল, সেই ব্যবসা কেন্দ্রগুলো আমরা জানতাম যে উনি ব্যবসায়ী 2008 সালে, তবে হয়তো তখন এত বড় ব্যবসায়ী ছিলেন না। তখন তার 79 কোটি টাকা ঋণ ছিল এবং পরবর্তীতে উনি যখন এমপি হলেন তখন কিন্তু তার ঋণ সব শোধ করেও আমরা দেখেছি যে 89 কোটি টাকা অস্থাবর সম্পদ দেখিয়েছেন। তো এইভাবে কিন্তু ফুলে ফেঁপে বেড়েছেন, বাড়িয়েছেন। এবং আমরা জানি যে এই যে মাত্র একজন গার্মেন্টস ব্যবসায়ী থেকে এতটা অর্থবিত্ত, সেটি কি কেবল হচ্ছে রাজনৈতিক প্রভাব, নাকি এর পেছনে আরো কোনো কারণ রয়েছে বলে মনে করেন এলাকার লোকজন? আসলে উনি যখন প্রতিমন্ত্রী হলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তখনই কিন্তু তার আসল শক্তিটা প্রকাশ পায় এবং উনি আমরা শুনতে পাই যে তার ব্রাজিল, রাশিয়া এবং চীন সব বিশ্বের বিভিন্ন দেশে তার ব্যবসা আছে, বিনিয়োগ আছে। এমনকি উনি এখন হয়তো তার দেশ ছেড়ে না যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত, কিন্তু আমরা জানি যে উনি রাশিয়াতে এখন আছেন, মস্কোতে আছেন। মানে কিছুদিন আগে উনি দেশ ছেড়ে চলে গেছেন বলে আমরা শুনতে পেয়েছি। তো ওনার আসলে নভেম্বর মাসে উনি দেশ ছেড়ে গেছেন শুনতে পাই। তো ওনার আসলে সবকিছু মিলিয়ে যে সরকারি থাকুক না কেন, ওনার যেহেতু প্রচুর অর্থ আছে, ওনার ক্ষমতাও সেভাবেই আছে আর কি।
এমনই প্রচলিত আছে আর কি। জি, সৌরভ হাবিব, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য।